হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি অনলাইনে আছেন? আজকে মাত্র 2 জন দেখতেছি। হ্যালো। আচ্ছা, আমি একটু ওয়েট করি, 2-1 মিনিট ওয়েট করি, দেখি আসে কি না অন্য কেউ। 3 জন আসছেন। আচ্ছা, আমি শুরু করি আস্তে আস্তে, হ্যাঁ। আজকে আসলে খুব বেশি সময় ক্লাস নিব না। আজকে টপিকটা একটু ডেসক্রিপটিভই, মানে কোনো ধরনের অঙ্ক নাই। আপনাদের ওই সিলেবাস যাদের কাছে আছে খেয়াল করলে দেখবেন যে সিলেবাসের একটা টপিক হচ্ছে ফ্লোর সাপোর্ট সিস্টেম, ফ্লোর অ্যান্ড স্ল্যাব সাপোর্ট সিস্টেম। নর্মালি কয় ধরনের সিস্টেম আমরা দেখি বা কী ধরনের সিস্টেম ইউজ হইতে পারে রিইনফোর্স কংক্রিট দিয়ে, সেইটার উপরে একটা টপিক আছে। আর আরেকটা টপিক তো আমি আগের দিন বলছিলাম কোডের উপরে। তো সে কারণে আমি বলছিলাম আপনারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যাদের কাছে আছে বা অনলাইনে দেখে চ্যাপ্টারগুলোর মেইন হেডিংগুলো কি, ফর এক্সাম্পল চ্যাপ্টার টু কী বিষয়ে, এবং চ্যাপ্টার 2 এর মেইন যে সাবসেকশনগুলো 2.1 2.2 এগুলো কী বিষয়ের উপরে, এগুলো একটু দেখবেন এবং লিখে রাখবেন। ওটা হচ্ছে কোড সংক্রান্ত। আদারওয়াইজ কোডের আসলে রিকোয়ারমেন্ট কি, কোডের রিকোয়ারমেন্ট অনেক বিভিন্ন ধরনের বিষয়ে কোডের রিকোয়ারমেন্ট আছে। তো কী বিষয়ের উপর রিকোয়ারমেন্ট আছে সেই বিষয়ে একটা ধারণা নেওয়ার জন্য ওই চ্যাপ্টারগুলোর হেডিংগুলো দেখবেন এবং লিখে রাখবেন। আর এমনিতে তো আমরা স্ল্যাব, তারপরে কলামের অঙ্ক করার সময় শেয়ার, তারপরে মোমেন্টের জন্য কোডের রিকোয়ারমেন্টগুলো কী, ক্রিটিক্যাল শেয়ার, ক্রিটিক্যাল মোমেন্টের জন্য রিকোয়ারমেন্ট কী, বিভিন্ন ফ্যাক্টরের ভ্যালু কত,
এগুলো তো আমরা অঙ্ক করার সময় দেখছি এসিআই কোডেরটা। তো এসিআই কোডের যে রিকোয়ারমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের রিকোয়ারমেন্ট সেরকমই, তেমন একটা হেরফের নাই। তারপরেও ওগুলো ডিটেলসে পরে আপনারা যখন প্রফেশনাল লাইফে যখন ডিজাইন করতে যাবেন তখন আপনারা ওই জিনিসগুলো বুঝতে পারবেন আর কি। তা আমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম শেয়ারের জন্য, ক্রিটিক্যাল শেয়ারের জন্য সূত্রটা কী এবং সূত্র লিখে সূত্রের ফ্যাক্টরগুলোর ভ্যালু কত, শেয়ারের জন্য কত, মোমেন্টের জন্য কত, এগুলি বিভিন্ন অঙ্কের রিলেভেন্ট কিছু কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন। আর যেহেতু আপনাদের এক্সাম হবে ওপেন বুক, ইম্পর্টেন্ট হচ্ছে যে বুঝতে পারলেই আপনারা দেখে দেখেই লিখতে পারবেন যে ক্রিটিক্যাল শেয়ারের জন্য এটা হচ্ছে ফর্মুলা এবং এটা এই ক্ষেত্রে ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.75 বা মোমেন্টের জন্য ফাইয়ের ভ্যালু 0.9, এইভাবে এ ধরনের উত্তর আর কি। ঠিক আছে, তো আজকে হচ্ছে যে ওই যে বললাম ফ্লোর অ্যান্ড স্ল্যাব সাপোর্ট সিস্টেম, সেটার উপরে। আচ্ছা, আমি দু একটা কথা বলে নিই। ওই মোহাম্মদ মোমেন মিয়া আজকে তো বোধহয় ক্লাসে নাই। না, উনি একটা বলছিল যে ওই ক্লাসটা জুম মিটিংয়ে নিলে ভালো হয়। তো জুম মিটিংয়ে আসলে আমি তো চিন্তা করছি শুধু আপনাদের জন্য না, আমি ওই যে থার্ড সেমিস্টারে যে ক্লাস নেই ওখানে তো ক্লাস সাইজ অনেক বড়, প্রায় 2 সেকশন মিলে 120 জনের মতো। তো জুম মিটিংয়ে যদি সবাই মোটামুটি ক্যামেরায় থাকে তাহলে যে পরিমাণে মানে ডাটা স্পিড লাগবে বা ডাটা লাগবে সেটা বোধহয় কুলাবে না। সেই কারণে ওই চিন্তা করে আমি ফেসবুকে লাইভে ক্লাস নিচ্ছি। হয়তো এখানে ইন্টারাকশন হচ্ছে না, কিন্তু আমি আপনাদের কমেন্ট কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি। আপনারা যদি কোনো কোশ্চেন করেন আমি কোশ্চেনের উত্তর দিতে পারি ফেসবুক লাইভে। আর যেহেতু একজন বলছেন জুম মিটিংয়ে ক্লাস নেওয়ার জন্য বা নেওয়ার জন্য, ইনশাল্লাহ আপনাদের যদি বিভিন্ন টপিকে যে কোশ্চেনগুলো থাকবে ওগুলো হয়তো বা জুম মিটিংয়ে কোনো একদিন বসে বা একদিন বা 2 দিন বসে সেই আনসারগুলো দিব, অর্থাৎ ফাইনাল এক্সামের আগে কোনো একদিন। তো আপাতত ফেসবুকে হয়তো বা আর একটা আজকেরটা সহ হয়তো বা 2টা লেকচার ফেসবুকে দিব আর কি। ফেসবুকে হলে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আমার লেকচারটা রেকর্ড হয়ে থাকে, যে কেউ যে কোনো সময় দেখতে পারেন। সেটা সম্ভবত জুম মিটিংয়েও করা যায়, জুম মিটিংয়ে আমাকে আপলোড করতে হবে আর কি। তো মূল সমস্যা সেটা না, মূল সমস্যা হচ্ছে যে সবাই যদি একসাথে জুম মিটিংয়ের লাইভ ক্যামেরাতে আসেন তাহলে যে ডাটা স্পিড লাগবে তাতে হয়তো বা সবার সে ধরনের ডাটা ও কাভারেজ নাই আর কি, আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, আপনারা এই ফেসবুকে কোশ্চেন করতে পারেন, ইনশাল্লাহ আমি দেখে দেখে আনসার দিব আর কি। হ্যাঁ, স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে না, স্ক্রিন আসলে যখন যেটা বলবো আমি ইনশাল্লাহ দেখাবো সেটা। এখন বোধহয় দেখতে পাচ্ছেন যে ফ্লোর সাপোর্ট সিস্টেম, আমি হয়তোবা কোনো এক সময় এই লেকচার বা রিলেভেন্ট যে বইয়ের চ্যাপ্টারের অংশ সেটা আমি আপলোড করে দিব, তখন দেখতে পারবেন যে ফ্লোর সাপোর্ট সিস্টেম একেবারে নিলসনের বইয়ের প্রথম চ্যাপ্টারেই হ্যাঁ আছে 1.1, ফিগার 1.1। সেই হিসেবে আমি এখানে নাম্বারগুলো দিছি বা নামগুলো লিখছি। ঠিক আছে, তো আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন বা ইভেন কাজ না করলেও আপনারা ফ্লো সাপোর্ট সিস্টেম কম বেশি সবাই জানেন। দুই একটা টাইপ হয়তো বা জানেন না, কিন্তু সবাই বুঝতে পারতেছেন যে ফ্লো সাপোর্ট সিস্টেম কী ধরনের হইতে পারে। তো নর্মালি আমরা যেটা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে যে 2-way ডিস্ট্রিবিউশন অফ লোড দেখে অভ্যস্ত, অর্থাৎ দুই দিকেই আমাদের দুই ডিরেকশনে, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে আমাদের বিম থাকবে, আর বিম অর্থাৎ ছাদের স্ল্যাবের লোডটা গিয়ে বিমের উপরে পড়বে, বিম সেই লোডটা কলামে ট্রান্সফার করবে, এবং সেই বিম শুধু এই এক ডিরেকশনে না, দুই ডিরেকশনেই। ঠিক আছে, এটা এটা আমার মনে হয় না একে বোঝানোর দরকার আছে, আমি পরেগুলো এখন এখানে ফ্লোর সাপোর্ট সিস্টেমের মধ্যে ওই 2-way যেটা আরসি ফ্লো স্ল্যাব এটা বলা নাই, এটা এতটাই কমন যে ওটা আলাদাভাবে বলার দরকার পড়তেছে না। প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে 1-way আরসি ফ্লোর স্ল্যাব উইথ মনোলিথিক সাপোর্টিং বিমস। ঠিক আছে, 1-way আরসি ফ্লো স্ল্যাব অর্থাৎ স্ল্যাবের লোডটা এক ডিরেকশনেই শুধুমাত্র ট্রান্সফার হয়,
এসে বিমের উপরে পড়ে, বিম সেই লোডটা কলামের উপরে দেয়। আমি যদি একটু এঁকে দেখাই, আসলে 3D জিনিসটা আঁকা যাচ্ছে না, এটা হচ্ছে বিম। তো লোড এদিকে আর মানে এক ডিরেকশনে লোড আসতেছে, মানে এই ডিরেকশনে আর কোনো বিম নাই, মানে এদিকে আড়াআড়ি কোনো বিম নাই। ঠিক আছে, তো বুঝতে পারছেন, মানে এই ডিরেকশনে গিয়ে অনেক দূরে গিয়ে আরেকটা কলাম আছে, আবার আরেকটা কলাম। তার মানে হচ্ছে যে শুধুমাত্র বিমগুলো শুধুমাত্র এই ডিরেকশনেই আছে। তো সেটাকেই আপনার বলতেছে ওয়ান ওয়ে। তার মানে হচ্ছে যে বিমগুলো যদি এই ডিরেকশনে থাকে তাহলে স্ল্যাবের লোডটা গিয়ে এই ডিরেকশনে গিয়ে বিমের উপরে পড়বে, বিম সেই লোডটা কলামের উপরে ছাড়বে। ঠিক আছে, তার মানে এখানে স্ল্যাবের লোডটা সাপোর্ট করতেছে বিম, তবে লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে একদিকে। ঠিক আছে, তো এই ধরনের সিস্টেম কোথায় দেখা যায়? নর্মালি যদি কোনো মার্কেটে পার্কিং স্পেসে যান, মাঝে মাঝে হয়তো বা দেখা যায় যে ওয়ান ওয়ে, অথবা আমরা যদি লোড বিয়ারিং ওয়ালের কথা বলি, অর্থাৎ ওয়াল যখন একটা সিস্টেম আকারে থাকে লোড বিয়ারিং, তখন দেখা যায় যে নর্মালি ওয়ান ওয়ে, অর্থাৎ স্ল্যাবের লোডটা ওয়ান ওয়ে গিয়ে এই ওয়ালের উপরে গিয়ে পড়ে, ওয়াল সেই লোডটা গিয়ে মাটিতে ছেড়ে দেয়। এখানে হচ্ছে যে সিম্পলি হচ্ছে যে বিমটা শুধু এক ডিরেকশনেই থাকবে, বিম বা বিমগুলো, আর লোড ডিস্ট্রিবিউশনে এক ডিরেকশনেই হবে, অর্থাৎ এই আড়াআড়ি এইভাবে কোনো বিম নাই। ঠিক আছে, নর্মালি বড় বড় পার্কিং স্পেসে এই ধরনের একটা সিস্টেম দেখা যায়, ওয়ান ওয়ে ফ্লো স্ল্যাব উইথ মনোলিথিক সাপোর্টিং বিম। এই বিমটা হচ্ছে মনোলিথিক, মানে হচ্ছে যে বিম আর স্ল্যাব একসাথেই কাস্টিং হয়। ঠিক আছে, বিম আমরা নর্মালি বিম স্ল্যাব ওগুলো তো একসাথেই কাস্টিং করি। ঠিক আছে, এটা আলাদাভাবে বলার কিছু নেই, তবে এ ধরনের সিস্টেম যদি তৈরি করতে হয় তাহলে বিমটা অবশ্যই ওই স্ল্যাবের সাথে একসাথে মনোলিথিক একসাথেই কাস্টিং করতে হবে। তারপরে সেকেন্ড সিস্টেমটা হচ্ছে ওয়ান ওয়ে জয়েস্ট আরসি ফ্লোর সিস্টেম উইথ ক্লোজলি স্পেসড রিবস সাপোর্টেড বাই মনোলিথিক বিমস। অর্থাৎ এটা 1.1-এর মতোই, 1.1-এর মতোই যে সিস্টেমটা সেটাই, কিন্তু এখানে ইন্টারনাল স্পেস যেটা আছে সেটা অনেকটা হচ্ছে যে বাংলা যদি বলে খোপ খোপ সিস্টেম আর কি, মানে মনে হবে একটু চিকন বিমের মতো আড়াআড়ি। ঠিক আছে, হ্যাঁ, অনেকটা হচ্ছে যে কোনো ধরনের স্টুডিওতে, মিউজিক স্টুডিওতে বা কোনো ধরনের লাইটিং করতে হয় সে ধরনের স্টুডিওতে এরকম একটা, আমি বইয়েরটা যদি ফিগারটা দেখাই, ফিগারটা আঁকতে আসলে অর্থাৎ এই যে এখানে এই ধরনের, এটা হচ্ছে বিম, আর এগুলো হচ্ছে ওই যেটাকে রিব বলতেছি আর কি। ঠিক আছে, আর ওই 1.1-এ যেটা বলছি এখানে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি না, এই যে কলাম শুধু এক ডিরেকশনে, বিম অনেক দূরে গিয়ে আবার আরেকটা কলাম সাপোর্ট। ঠিক আছে, আর এর মাঝখানে যে স্ল্যাবের এদিকে স্ল্যাবের স্প্যান কিন্তু কম। ঠিক আছে, লোডটা কম হওয়াটাই স্বাভাবিক, লোড যেহেতু এই ডিরেকশনে ডিস্ট্রিবিউট হচ্ছে সে কারণে স্ল্যাবের স্প্যান এদিকে কম, দ্রুত লোডটা যাতে বিমে যেতে পারে। তারপরে 3 নম্বরে আছে ফ্ল্যাট প্লেট ফ্লোর স্ল্যাব সাপোর্টেড বাই কলামস উইদাউট বিমস অর গার্ডার্স। মানে 3 নাম্বার অপশনে 3 নাম্বার টাইপটা হচ্ছে যে ফ্ল্যাট প্লেট ফ্লোর স্ল্যাব। কম বেশি মোটামুটি সবাই এটা জানেন যে অর্থাৎ এমন একটা স্ল্যাব সিস্টেম
যেটাতে স্ল্যাবের লোডটাকে সাপোর্ট করার জন্য কোনো ধরনের বিম বা গার্ডার নাই, সরাসরি গিয়ে কলামের উপরে লোডটা পড়বে। ঠিক আছে, তা আমি বইয়ের কপিটা দিয়ে দিব, ওখানের মধ্যে ফ্ল্যাট প্লেট বা ওগুলো সবগুলো ছবি আছে, ইজিলি আপনারা বুঝতে পারবেন। অনেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে খুব ইজিলি জানেন। তো আমি এখন যদি বলি যে ফ্ল্যাট প্লেট ফ্লোর স্ল্যাবটা কখন দরকার বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, আপনারা অর্থাৎ কমার্শিয়াল ইয়াতে প্র্যাকটিক্যালি আসলে কোথায় ব্যবহার হইতে দেখছেন? বাসাবাড়ি থেকে ফ্ল্যাট প্লেট তেমন একটা দেখা যায়? আমরা বলবো যে না, বাসাবাড়িতে তেমন একটা দেখা যায় না, বাসাবাড়িতে আমরা 2 ওয়ে বিম কলাম সাপোর্টেড স্ল্যাব সিস্টেমটাই দেখি। ঠিক আছে, তো কিন্তু যদি কোনো ধরনের অফিস আদালতে যান, বাই দ্য ওয়ে বাসাবাড়িতে ফ্লোর হাইট হচ্ছে যে 10 ফিট নর্মালি স্ট্যান্ডার্ড যেটা, কিন্তু যদি কোনো কমার্শিয়াল অফিস বিল্ডিংয়ে যান দেখবেন যে ফ্লোর হাইট হয়তো বা ক্ষেত্র বিশেষে 9 ফিট বা 9.5 ফিট এরকম এরকম রেঞ্জে থাকে, মানে পারলে 1 ফিট কমায় দেয় আর কি। ঠিক আছে, তো 1 ফিট কম করে ফ্লোর হাইট কমার্শিয়াল স্পেসে যদি আমি প্রতি ফ্লোরে সেভ করতে পারি, তাহলে দেখা যায় যে অনেক সেভিংস হয়ে যায়। সেভিংস প্লাস অনেক স্পেস, আমি ইফেক্টিভ স্পেস পাচ্ছি। সে কারণেই দেখা যায় যে মাথার উপরে যদি বিম থাকে তাহলে সেই জায়গাটুকু স্পেসটুকু আমরা ব্যবহার করতে পারি না। সে কারণেই ফ্ল্যাট প্লেট ফ্লোর স্ল্যাব সিস্টেম, অর্থাৎ জাস্ট কলামের উপরেই স্ল্যাব। ঠিক আছে, এটা যদি আমি বইয়ের ছবিতে দেখাই, বইয়ের ছবিতে দেখলে এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট কলামের উপরে স্ল্যাবটা, কারণ ফ্লোরাইডটা কম হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড হাইটের চেয়ে একটু কম হয়, অথবা স্ট্যান্ডার্ড হাইটেও হইতে পারে। এটা জাস্ট হচ্ছে যে আর্কিটেক্ট আপনাকে যদি বলে যে আমি কোনো ধরনের বিম আমি দেখতে চাই না, ঠিক আছে, স্ল্যাবের লোডটা সরাসরি গিয়ে কলামের উপরে পড়বে, তাহলে এই ধরনের সিস্টেম হইতে পারে। ঠিক আছে, বিশেষ করে কমার্শিয়াল স্পেসে হয়। তবে কলামের যে স্পেসিং, এক কলাম থেকে আরেক কলামের স্পেসিং নর্মালি আমরা ওই বিম কলাম স্ল্যাব সিস্টেমে যেটা সে ধরনের কাছাকাছি থাকে। ঠিক আছে, এখানে একটা সমস্যা হইতে পারে, অনেকে চিন্তা করতে পারে যে ঠিক কলামের এই ছোট্ট এরিয়ার উপরে এসে স্ল্যাবের লোডগুলো পুরোগুলো পড়তেছে, তার মানে এখানে স্ট্রেসের কনসেন্ট্রেশন অনেক বেশি স্ট্রেস হইতে পারে। কথাটা ঠিক, হ্যাঁ, অর্থাৎ পাঞ্চিং শিয়ারও হইতে পারে, তাহলে এখানে পাঞ্চিং শিয়ার বা স্ট্রেস কনসেন্ট্রেশন, বিশেষ করে কলামের কর্নারগুলোতে, কলামের এজগুলোতে স্ট্রেস কনসেন্ট্রেশন হওয়া স্বাভাবিক। সেটা প্রতিরোধ করার উপায় কি? সেটা প্রতিরোধ করার উপায় মানে হচ্ছে যে এখানে স্পেশাল আপনার রিইনফোর্সমেন্টের বিম, এই কলাম আর স্ল্যাবের এই জয়েন্টগুলোতে বা এই এজগুলোতে স্পেশাল রিইনফোর্সমেন্টের ডিটেইলিং থাকে। হ্যাঁ, তার মানে ফ্ল্যাট প্লেট স্ল্যাব বা রুফ সিস্টেম ডিজাইন করার সময় এই ডিটেলিংগুলো আসলে শিখতে হবে আর কি। তো সেটা আপনাদের এখনকার বিষয় না, সেটা ইনফ্যাক্ট হচ্ছে যে মাস্টার্স লেভেলে বা ওই 4th ইয়ারে গেলে তখন আপনারা হয়তো বা শিখতে পারবেন। সেকেন্ডটা হচ্ছে যে ফ্ল্যাট স্ল্যাব সিস্টেম, 4 নম্বর 1.4 যেটা, এটা আপনারা ফিগারে একটু দেখতে পাচ্ছেন। ফিগারে দেখতে পাচ্ছেন যে একটা রাউন্ড কলাম, অর্থাৎ নিচের যে ফিগারটা একটা রাউন্ড কলাম, তার উপরে কলাম ক্যাপিটাল উঠে গেছে, উঠে ফ্লেয়ার্ড হয়ে কলাম ক্যাপিটাল উঠে গেছে, তারপরে আবার যখন এটা স্ল্যাবের সাথে মিশতেছে তার আগে এরিয়াটা আরও ওয়াইড হয়ে গেছে। আমি যদি সেকশন আঁকি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। সরি, এটা হচ্ছে স্ল্যাব। আসলে আমার জন্য আঁকাটা কঠিন এখানে। এটা হচ্ছে স্ল্যাব, অর্থাৎ ওই যে ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেমে কলামের গোড়ায় যে স্ট্রেস কনসেন্ট্রেশন, হ্যাঁ, সেটা যাতে না হয়, অথবা অল্প এটুকু জায়গার মধ্যেই যাতে সমস্ত স্ট্রেসটা কনসেন্ট্রেটেড না হয়, সে কারণে লোড ট্রান্সফারের জোনটাকে বাড়ায় নেওয়া হয়, কলাম ক্যাপিটাল দিয়ে তারপরে আরও করে বাড়ায় নেওয়া হয়, তারপরে স্ল্যাবের লোডটা ছাড়া হয়। তার মানে রিলেটিভলি লার্জ এরিয়া এটা ডিস্ট্রিবিউশনের জন্য পায়। ঠিক আছে,
তো সেটাকে এখানের মধ্যে দেখবেন যে আপনাকে যখন টাইপটা দেওয়া হচ্ছে তখন ওখানের মধ্যে একটু ডেসক্রিপশনও দেওয়া আছে। ডেসক্রিপশনটা যদি আপনারা একটু পড়েন যে ফ্ল্যাট স্ল্যাব ফ্লোর উইথ স্ল্যাব থিকনেস ইনক্রিজড অ্যাট দ্য সাপোর্টিং কলামস অ্যান্ড উইথ ফ্লেয়ার্ড কলাম টপস টু প্রোভাইড ফর লোকাল কনসেন্ট্রেশন অফ ফোর্সেস, মানে লোকাল কনসেন্ট্রেশন অফ ফোর্সেসের জন্য যাতে এটা লেস হয়, মানে হচ্ছে যে অনেক বড় একটা এরিয়া পায়। ইট ইজ অলসো উইদাউট বিমস, অর্থাৎ ফ্ল্যাট প্লেটের মতো এটার মধ্যেও কোনো ধরনের বিম নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে চতুর্থ প্রকার। এরপরে নেক্সট টাইপ এগুলো প্রত্যেকটারই কিন্তু ছোট ছোট ডেসক্রিপশন আছে, সেটা আপনারা বইয়ের যে কপিটা দিব ওখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, মেইনলি এই 7 ধরনের টাইপ অফ রিইনফোর্স কংক্রিট ফ্লোর সিস্টেম, হ্যাঁ সেটা সম্পর্কে একটু আইডিয়া রাখবেন আর কি, অর্থাৎ কোনটা কেন আপনি ব্যবহার করবেন। ফোল্ডেড প্লেট রুফ অফ ভেরি লার্জ স্প্যান in addition to carrying roof loads carries the second floor load as well using a system of cable hangers. ঠিক আছে, লেখা থেকে যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে যে ফোল্ডেড প্লেট রুফ, আমি যদি বইয়ের চিত্রটা দেখাই ইজিলি বুঝতে পারবেন। অনেকে হয়তো বা দেখছেন ফোল্ডেড প্লেট রুফ সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ফিগারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোল্ডেড প্লেট রুফ সিস্টেম। এখানের মধ্যে আপনারা যদি একটু খেয়াল করেন মনে হচ্ছে যে স্ল্যাবের থিকনেসটা একটু কম, রিলেটিভলি কম। ঠিক আছে, আসলে 5-6 ইঞ্চি বা ক্ষেত্র বিশেষে 8-9 ইঞ্চিও হয়। ঠিক আছে, স্ল্যাবের থিকনেসে তেমন একটা নাই। এখানের মধ্যে হচ্ছে যে আপনার এই সেকেন্ড ফ্লোরের লোডটা কিন্তু এই রুফ থেকে হ্যাঙ্গার দিয়ে কেবল দিয়ে এখানে সাসপেন্ডেড করে দেওয়া আছে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে কিন্তু আলাদাভাবে কোনো ধরনের রুফ নাই। ইভেন ফার্স্ট ফ্লোরও হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে এই কলামের পরে নেক্সট কলাম কিন্তু অনেক দূরে গিয়ে হতে পারে যে সেটা 200 ফিট স্প্যানেরও কলাম হতে পারে, অর্থাৎ এই ফোল্ডেড প্লেট রুফ সিস্টেমের ভেতরের স্পেসটা কোনো ধরনের তেমন 200 ফিট বা 150 ফিটের মধ্যে কোনো ধরনের কলাম থাকে না, অর্থাৎ পুরো একটা ওপেন স্পেসের মতো। ঠিক আছে, আর যদি বিশেষ করে যদি কোনো ধরনের হেভি লোড নিতে হয়, অথবা হেভি লোড না, ঠিক এটা হচ্ছে যে আমার যদি অনেক বেশি স্প্যান যদি আমার দরকার পড়ে, ঠিক আছে, আমার অনেক বেশি ক্লিয়ার স্প্যান যদি দরকার পড়ে, অর্থাৎ মাঝখানে যাতে কোনো কলাম না থাকে, ধরেন আপনার একটা আর্ট এক্সিবিশন হল বা সামথিং বা রেল স্টেশন যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের এই রুফ সিস্টেমটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে এটার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে বা এটা আপনার যদি বলে যে আর্কিটেক্ট অথবা কোনো ধরনের ফাংশনাল রিকোয়ারমেন্টের যদি দরকার পড়ে যে আপনার ভেতরের ক্লিয়ার স্প্যানটা যথেষ্ট বড় হইতে হবে, অর্থাৎ 100 ফিটের থেকে বেশি, 150 ফিট 200 ফিট, তাহলে আপনারা এই ধরনের রুফ সিস্টেম ব্যবহার করতে পারেন। আর ফোল্ডেড প্লেট রুফ সিস্টেম ডিজাইনেরও মেকানিজম বা ডিজাইন প্রিন্সিপালও আলাদা। ঠিক আছে, সেটা পরে আপনারা সম্ভবত 4th সেমিস্টারে আপনাদের সিলেবাস আছে কিনা আমি জানি না, তবে এটা আপনারা কখন ব্যবহার করতে পারেন এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। তারপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল রুফ উইথ কলাম ফ্রি ইন্টেরিয়র, অর্থাৎ ফোল্ডেড প্লেটের রুফের মতোই হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল রুফ আমি ব্যবহার করতে পারি উইথ কলাম ফ্রি ইন্টেরিয়র, মানে ইন্টেরিয়র ভেতরের জায়গাটাতে বেশ অনেক দূর পর্যন্ত আপনার কোনো কলাম থাকবে না, অথবা টোটাল স্পেস যেটা আপনি রুফ সিস্টেমের ভেতরে আছে শুধুমাত্র পেরিফেরিতে বা এজেই কলাম আছে আর ভেতরে কোনো কলাম নেই, সেক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল শেল রুফ আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এইটার একটা চিত্র আমি যদি দেখাই, এই যে নিচের যে ইয়েটা দেখে মনে হচ্ছে এটা একটা ওয়্যার হাউস। উপরে যে রুফ সিস্টেমটা এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল রুফ।
অনেকটা ডিমের খোসার উপরের যে শেপটা, উপরের অংশের যে শেপটা, সেই টাইপের মতো। তো ডিমের খোসার কথা বললাম এই কারণে যে ডিমের খোসা কিন্তু তার আবরণ বা থিকনেসটা কিন্তু বেশ পাতলা হয়, ঠিক আছে? ডিমের খোসার আবরণটা বেশ পাতলা হয়, এবং ডিমের খোসার মধ্যে বিশেষভাবে যদি কোনোভাবে ওই মানে শেলের মতো অংশটা যদি ভাঙা যায়, দেখবেন যে বিশেষভাবে ওখানে কিছুই নেই, মানে তেমন শক্ত হওয়ার মতো কিছু নেই। কিন্তু এটা স্পেশাল শেপের জন্য যদি আপনি খোসার উপরে ইভেন যদি হাতিও দাঁড় করায় দেওয়া যায়, তারপরে দেখা যায় যে ওই শেলটা অনেক সময় ভাঙে না, ঠিক আছে? তার মানে হচ্ছে যে স্পেশাল আর শেপের জন্য, স্পেশাল সিলিন্ড্রিক্যাল শেপের জন্য এটা ওই ওয়েটটা অনেক বেশি নিতে পারে, ঠিক আছে? তো যেখানে ওয়্যার হাউসে, যেখানে আমাদের প্রচুর ওয়েট ক্যারি করতে হয় ওয়্যার হাউস টাইপের ইয়েতে, সেখানে সিলিন্ড্রিক্যাল শেল রুফ কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে? এবং আরও একটা সুবিধা হলো যে আপনার ভেতরে কোনো ধরনের ইন্টেরিয়র স্পেসটাতে কলাম ফ্রি থাকে, মানে অনেক দূরে কলাম বা শুধুমাত্র পেরিফেরিতেই কলাম থাকে, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল শেল রুফের মতোই স্পেরিক্যাল শেল রুফও থাকে। হ্যাঁ, আপওয়ার্ডলি কার্ভড এজেস প্রোভাইড স্টিফেনিং ফর দ্য সেন্ট্রাল ডোম, অর্থাৎ ডোম শেপড স্ট্রাকচারের জন্য স্পেরিক্যাল শেল রুফ, ঠিক আছে? এখন এই এই যে 7 ধরনের রুফ সিস্টেমের কথা বললাম, আপনি চাইলে এখন নিজের বাসা, নিজের বাড়ি কি যে কোনো ধরনের রুফ সিস্টেম দিয়ে করবেন? হ্যাঁ, যেখানে নিজের বাড়িকে হয়তো বা কয়েকটা রুমে ভাগ করতে হবে, সেক্ষেত্রে এই যে বিশেষ করে ডিজাইন এবং এটা তৈরি করার জন্য স্পেশাল যে আপনার মেকানিজম লাগবে, ডিজাইন করার জন্য যে স্পেশাল মেকানিজম লাগবে, এটাকেই ধরেন কথার কথা সিলিন্ড্রিক্যাল শেল রুফই অনেকের কাছে পছন্দ হইতে পারে। অর্থাৎ অনেক চওড়া, অনেক মোটা একটা কলাম দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু নেক্সট 100-150-200 ফিটের মধ্যে আর কোনো কলাম নাই, তাহলে সিলিন্ড্রিক্যাল শেল রুফই কাস্টিং করা ভালো। কিন্তু যে উইথের কলাম কাস্টিং করতে হবে, এটা ফর্মওয়ার্ক তৈরি করা হচ্ছে খুবই জটিল, এবং শেল রুফের যে ফর্মওয়ার্ক তৈরি করা, এটা ফর্মা তৈরি করা, সেটাও খুব জটিল। শেল রুফের শেপটা মেনটেন করা, সেটাও খুব জটিল। তার মানে এগুলো বড় ধরনের কাজ বা বড় ধরনের স্টেশন, বড় ওয়্যার হাউস ছাড়া এই যে 1.5, 1.6, 1.7, হ্যাঁ, এগুলোর ব্যবহার তেমন একটা নাই। তবে বড় রেল স্টেশন, ঠিক আছে, বড় আর্ট এক্সিবিশন হল, বড় ওয়্যার হাউস, এগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের এ ধরনের রুফ সিস্টেম ছাড়া আবার বিকল্পও নাই, ঠিক আছে? তো আমি আজকের লেকচারের লাস্ট একটা বলতেছি, এই 7 ধরনের রুফ সিস্টেম সম্পর্কে আপনারা কিন্তু বইয়ের কপি আমি দিয়ে দিব, আর এই লেখাটারও আমি দিয়ে দিব। হ্যাঁ, জিজ্ঞেস করা হইতে পারে যে কোন ধরনের রুফ সিস্টেম আপনি কখন ব্যবহার করবেন, ঠিক আছে, অথবা কোন স্পেসিফিক রুফ সিস্টেমের সুবিধাটা কী। অথবা আপনি যখন চয়েস করতে যাবেন, দ্য চয়েস অফ এ পার্টিকুলার ফ্লো সিস্টেম ডিপেন্ডস আপন ফাংশনাল রিকোয়ারমেন্টস। অর্থাৎ আপনার প্রয়োজনটা কি, আপনি কি ওয়্যার হাউস বানাবেন, নাকি একটা আবাসিক বাসা বানাবেন, নাকি কমার্শিয়াল স্পেস বানাবেন, তার উপর ভিত্তি করে আপনি ডিসাইড করবেন যে কী ধরনের রুফ সিস্টেম নেবেন। অর্থাৎ রুফ সিস্টেমের উপর আবার লোড কীরকম হবে, নর্মাল বাসা বাড়ির ডেড লোড লাইভ লোড পড়বে, নাকি ওয়্যার হাউসের লাইভ লোড পড়বে, সেটার উপর ডিপেন্ড করতে হবে। আর্কিটেকচার যদি বলে যে আপনার স্প্যান কিন্তু 100 ফিটের কম হওয়া চলবে না, তার মানে আপনার লিমিটেশনস চলে আসতে পারে, তখন চাইলেও আপনি বিম কলাম সাপোর্টেড রুফ সিস্টেম 2 ওয়ে সেটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? পারমিজিবল মেম্বার ডেপথ, আর্কিটেক্ট যদি বলে যে আমি চাই যে হচ্ছে যে আমার স্ল্যাবের থিকনেসটা হবে একেবারে হচ্ছে যে 4 ইঞ্চি, এর বেশি হওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে। আপনার যদি কস্টেরও লিমিটেশন থাকে, অথবা দেখার কোনো ব্যাপার থাকে, অ্যাস্থেটিক ফ্যাক্টরস, হ্যাঁ, লাইটিংয়ের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, তাহলে হয়তো বা ওই যে 2 নাম্বার ক্যাটাগরি ওয়ান ওয়ে জয়েস্ট রিপ সিস্টেম, সেটা হয়তো বা অনেকে ব্যবহার করে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এখন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, যে ফর এক্সাম্পল এখানে আমি বলে দিচ্ছি যে, বা একটা এক্সাম্পল দিলাম যে হোয়ার লার্জ স্পেন, খেয়াল করেন নিচে, হোয়ার লার্জ ক্লিয়ার স্পেন্স আর রিকোয়ার্ড, কংক্রিট শেলস পারমিট ইউজ অফ সারফেসেস, থিন সারফেসেস ফর রুফ, ঠিক আছে? আমাকে আর্কিটেক্ট বলে দিল যে আপনার ক্লিয়ার স্পেনটা অনেক লং হইতে হবে, মানে শর্ট ক্লিয়ার স্পেন হইতে হবে না, 100 ফিটের বেশি হইতে হবে, ঠিক
ঠিক আছে, তখন আপনি চিন্তা করলেন আপনি ফোল্ডেড প্লেট রুফ করতে পারেন, আবার আপনি চাইলে শেল রুফ করতে পারেন, স্পেরিক্যাল ডোম শেপের রুফ করতে পারেন। ঠিক আছে, আর্কিটেক্টের এখন আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে হ্যাঁ, তার ওই রুফের সারফেসটা থিন হইতে হবে, খুবই থিন সারফেস, অনেকটা ওই যে ডিমের খোসার কথা বলছিলাম। তখন ওই শেল রুফ ছাড়া আসলে শেল রুফই আপনাকে চুজ করতে হবে। বাট খেয়াল রাখতে হবে বা বুঝতে হবে যে শেল রুফস আর কমপ্লেক্স স্ট্রাকচারাল ফর্ম, অর্থাৎ এটার জন্য এটা কাস্টিং করার আগে যে ফর্ম ওয়ার্কটা তৈরি করতে হবে, এটার স্পেশাল শেপটা আনার জন্য যে ফর্ম ওয়ার্কটা করতে হবে, সেটা কিন্তু খুবই কমপ্লেক্স। তা এখন আপনি ফোল্ডেড প্লেটেও যদি আপনি এই 100 ফিট পর পর স্প্যান দেন, তাহলে হয়তো বা সেখানেও আপনি থিন রুফ সারফেস বা স্ল্যাবের থিকনেসটা কম ব্যবহার করতে পারেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে সিম্পল আপনার স্ট্রেট সেকশন দিয়ে, অর্থাৎ এই টাইপের শেপ দিয়ে কিন্তু আপনি একটা ফোল্ডেড প্লেট রুফ করে ফেলতে পারেন। ঠিক আছে, এখন ডিপেন্ড করবে হচ্ছে যে ডিজাইনার এবং আসলে ক্লায়েন্ট, আর্কিটেক্ট ইত্যাদি সবার আসলে চাহিদাটা কী আসলে, এবং সর্বোপরি ফাংশনাল রিকোয়ারমেন্টটা কী, সেটাই হচ্ছে যে আসলে অনেক বড় বিষয় আর কি। তার মানে চাইলে আপনার মোটামুটি সব ধরনের ডিজাইনিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে সব ধরনের ডিজাইনের সাথে কম বেশি পরিচিত থাকতে হয়। সেটা সময়ের সাথে সাথে হয়তো বা 4th সেমিস্টারে আপনাদের ওই শেল রুফের ডিজাইনটা সম্ভবত আংশিক দেখানো হইতে পারে, ফোল্ডেড প্লেট রুফটা ডিজাইনটাও আংশিক দেখানো হতে পারে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনাদের যেহেতু ক্লাস সাইজটা খুব একটা বড় না, হয়তো বা 10-15 জন বা 20 জন আপনারা অনলাইনে থাকেন, সেক্ষেত্রে জুম মিটিং করা যেতে পারে। তো আপনারা হচ্ছে যে আমি নেক্সট লেকচারটাও ওই প্রিস্টেস কংক্রিটের লেকচারটাও ফেসবুক লাইভে দিব। আপনাদের এই টোটাল জিনিসটা যেহেতু আপনাদের ওই অ্যাসাইনমেন্ট করতে হবে, কোথায় কি কোশ্চেন আছে সেটা আপনারা নোট ডাউন করে রাখেন। জুম মিটিংয়ে একটা বা দুইটা মিটিংয়ের মধ্যে আমরা সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব, মোটামুটি সবাই যাতে জানতে পারেন আর কি। তবে ডিজাইনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আপনাদের এই পর্যন্ত যত ডিজাইনের এক্সাম্পল করানো হয়েছে, স্ল্যাব, কলাম, ঠিক আছে, রিটেনিং স্ট্রাকচার, যা যা করানো হয়েছে বা সামনে আল্লাহ বাঁচালে যেটা করানো হবে, সেটা কিন্তু আপনাকে হাতে কলমে করতে হবে। আদারওয়াইজ আপনার মনে কোশ্চেনও আসবে না, আপনার আসলে শেখাও হবে না। ঠিক আছে, তো আমি ওয়েট করতেছি যে আপনারা ওই যে নেক্সট ক্লাসটা পর্যন্ত যা করাবো হাতে কলমে তুলে 12 তারিখের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। তো আজকের ক্লাস পর্যন্ত যা, আজকেরটা তো ডেসক্রিপটিভ, আমি বলছি যে অ্যাসাইনমেন্ট হচ্ছে যে মেইনলি প্রবলেমগুলো, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো করাইছি সেগুলি হচ্ছে অ্যাসাইনমেন্ট। সুন্দর মতো তুলবেন, বুঝে বুঝে তুলবেন। ঠিক আছে, সেটা 12 তারিখের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আর কোনো ধরনের কোশ্চেন আছে কি না জিজ্ঞেস করতে পারেন, আমি একটু দেখে নিই যে আপনাদের কমেন্টের মধ্যে কোনো ধরনের কোশ্চেন আছে কি না। কোনো ধরনের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। সংক্ষেপে আপনি লিখে দিতে পারেন তো কোশ্চেন। মোমেন মিয়া একটা বলছেন যে রিব বিম আসলে আমরা বিমই বলি, কিন্তু রিবের মধ্যে আসলে শুধুমাত্র ওই ফর্মটা ধরে রাখা ছাড়া রিবের আসলে কোনো কাজ নেই। ঠিক আছে, রিবের মধ্যে হয়তো বা 2-1টা রড টড দেওয়া হয়, কিন্তু আসলে এটা তেমন কোনো দরকার নেই। যদি আপনি অন্য কোনোভাবে রিবটা তৈরি করতে পারেন, তাহলে ওইটাকে বিম হিসেবে আসলে ডিজাইন করার কিছু নেই। ঠিক আছে, রিব বিম বলি, কিন্তু আসলে এটা প্রকৃত অর্থে বিম তো হচ্ছে যে স্ল্যাবের লোড ক্যারি করবে। ঠিক আছে, স্ল্যাবের লোড ক্যারি করবে, যদি বিমের ডেফিনেশনের কথা বলি, স্ল্যাবের লোড ক্যারি করে এটা কলমের উপর ট্রান্সফার করবে, কিন্তু রিব বিম কোনো ধরনের স্ল্যাবের লোড ক্যারি করে না। উল্টো রিবের লোডটা স্ল্যাবের লোডের মধ্যে ইন্টিগ্রেট করে তারপরে এটা ডিস্ট্রিবিউট করতে হচ্ছে যে ওই কলমের উপরে যে বিমটা থাকে, মেইন বিমটা থাকে তার উপরে। ফ্যাক্টরিতে কি, ফ্যাক্টরিতে দেখা যায় যে হ্যাঁ, ফ্যাক্টরিতে হচ্ছে যে আপনার ওই যে সিলিন্ড্রিক্যাল শেল রুফ, শেল তো আসলে তৈরি করতে হলে আসলে স্ট্রাকচারাল ডিজাইন প্লাস কনস্ট্রাকশনের মেকানিজম বেশ সফিস্টিকেটেড এবং হইতে হয়।
ঠিক আছে, নর্মালি ফোল্ডেড প্লেট রূপটাই দেখা যায় আর কি, সহজে কনস্ট্রাকশন করা যায়। কস্ট ইফেক্টিভ তা না, ফর এক্সাম্পল কস্ট ইফেক্টিভ না, তাই তো স্যার কিসের বিষয়ে মমিন মিয়া কোশ্চেনটা করলেন, কস্ট ইফেক্টিভ না? আচ্ছা, সিলিন্ড্রিক্যাল, সম্ভবত আপনি সিলিন্ড্রিক্যাল শেল রুফ এটার কথা বলছেন, যে এটা কস্ট ইফেক্টিভ না, কিন্তু কোথায় কস্ট ইফেক্টিভ হবে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে হচ্ছে রিকোয়ারমেন্টের উপর। অর্থাৎ আপনি একটা বড় আর্ট এক্সিবিশন হল করবেন, মাঝখানে যদি আপনার কলাম থাকে, স্পেসটাতে মাঝখানে কলাম থাকে, তাহলে তো আপনার এটা আসলে এক্সিবিশন হলের মতো মনে হবে না। আর্কিটেক্ট হচ্ছে যে এক্সিবিশন হল ডিজাইন করলে হচ্ছে যে 200 ফিট বাই 200 ফিট পুরো ক্লিয়ার থাকবে, একটা ওপেন স্পেস, জাস্ট উপরে রুফটা থাকবে। ঠিক আছে, তো এই ধরনের কনস্ট্রাকশন আসলে এক্সপেন্সিভ কনস্ট্রাকশন। কিন্তু যেহেতু আপনার এটা ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে এটা আর্ট এক্সিবিশন হল হবে, তাহলে আপনার ওই কস্টের দিকে তো আর তাকানো যাবে না, এটাকে আর কস্ট ইফেক্টিভ করার উপায় নেই, বরঞ্চ হচ্ছে যে এই পেরিফেরিয়াল কলামগুলো খুব আপনার অনেক বেশি উইডথের কলাম হবে। ঠিক আছে, কেননা পুরো শেল রুফটাকেই সেটাকে ওই ধরে রাখতে হবে 200 ফিট স্প্যানের লোডটাকে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কস্ট ইফেক্টিভের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্টের প্রশ্ন। ঠিক আছে, আর সিলিন্ড্রিক্যাল স্ল্যাব বাসায় ইউজ করতে পারেন, ওই যে বললাম কস্ট ইফেক্টিভ না। আপনি যদি মনে করেন যে 200 ফিট স্প্যানের একটা স্ল্যাব করবেন, ঠিক আছে, কিন্তু বাসায় তো আপনি 200 ফিট বাই 200 ফিটের একটা রুমে থাকবেন না, তাই না? আপনি ঠিকই আপনার প্রয়োজনে, বিভিন্ন ফাংশনাল প্রয়োজনে রুমগুলোর মধ্যে পার্টিশন করবেন, কয়েকটা রুম করবেন বা স্পেসগুলো, ঠিক আছে, বড় বড় রুম করলেও পার্টিশনগুলো করবেন। তা আলটিমেটলি পার্টিশন করলে তো আর আপনার ওই যে ওপেন স্পেসে সিলিন্ড্রিক্যাল শেল রুফ যেটা ওপেন স্পেস অফার করে বা যে আস্থেটিক ব্যাপারটা দেয় সেটা তো আর থাকলো না। তার মানে আননেসেসারি আপনি সিলিন্ড্রিক্যাল স্ল্যাব কেন বাসায় ব্যবহার করবেন? ঠিক আছে, আমরা আর্কিটেকচারাল প্রয়োজনে ওই যে ডোম শেপের জন্য, ফর এক্সাম্পল 60 গম্বুজ মসজিদের ডোমটা, হ্যাঁ, আমরা কিন্তু তৈরি করছি, অথবা ইট দিয়েও কিন্তু আপনার শেল টাইপের তৈরি করা যায়, কেননা শেল টাইপের স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র ওই যদি স্ল্যাবের নিচের অংশে উপর অংশে সব জায়গায় কিন্তু শুধু কম্প্রেশনই হয়। আপনি যদি লোড ট্রান্সফার মেকানিজম অফ এন আর্চ রুফ, হ্যাঁ, অথবা সিলিন্ড্রিক্যাল শেল রুফ দিয়ে গুগলে সার্চ দেন বা ইন্টারনেটে দেখেন, তাহলে দেখবেন যে লোডগুলো মূলত হচ্ছে যে সবই কম্প্রেসিভ লোড। অর্থাৎ চাইলে শুধুমাত্র আপনি যদি ঠিকঠাক মতো শেপটা দিতে পারেন, চাইলে কোনো ধরনের রড ব্যবহার না করেই কিন্তু আপনি চাইলে একটা ডোম, হ্যাঁ, অথবা আর্চ তৈরি করতে পারেন, আর্চ শেপের কোনো একটা কিছু তৈরি করতে পারেন। তবে যখন খুব বড় একটা স্প্যান দেওয়ার দরকার পড়ে, তখন কিন্তু আসলে সেটা সম্ভব হয় না। অর্থাৎ শেপের যে সফিস্টিকেটেড বা ডেলিকেট একটা শেপ তৈরি করতে হয়, সেটা কিন্তু আপনার হ্যাঁ সম্ভব হয় না। ঠিক আছে, অর্থাৎ ওখানে রিইনফোর্সমেন্ট দিতেই হয়। এবং সেটা যেহেতু খুবই থিন সারফেস, থিন রুফ থিকনেস, বুঝতেই পারতেছেন আপনার ক্লিয়ার কভার থেকে শুরু করে সব কিছু মেনটেন করে এটার কনস্ট্রাকশন বেশ সফিস্টিকেটেড, জটিল বলবো না, সফিস্টিকেটেড। ঠিক আছে, মানে খুব স্কিল হ্যান্ড লাগবে, স্কিল্ড লেবার থেকে শুরু করে স্কিল পার্সন লাগবে এটা কনস্ট্রাকশনে। ঠিক আছে, আর মনে হয় কারো জুমে ক্লাস নিলে ভালো হয়। জুমে আসলে এখন আর ক্লাস আর বাকি আছে একটাই, প্রিস্টেস কংক্রিটের, সেটা আশা করি আপনাদের ওই ফেসবুক লাইভে সমস্যা হবে না। আমি তো বললামই, আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে নোট ডাউন করে রাখেন, চাইলে আপনারা ফেসবুকেও করতে পারেন, আমি তো আনসার দিতেই পারি। ঠিক আছে, মূল কথা হচ্ছে ইন্টারাকশানটা। আমি থার্ড সেমিস্টারে যাদের ক্লাস নেই, অত বড় একটা ক্লাসের জন্য ইন্টারাকশান আমার ইজি হবে না দেখে, সে কারণে আমি ফেসবুকে নেওয়ার এই মেকানিজমটা করছি। আর আমাকে এটা তো অটো আপনার ভিডিওটা সেভ হয়ে থাকে। ঠিক আছে, ডিটেলিংটা কি তা যদি একটু বলতেন। কিসের ডিটেলিং? আপনারা তো এমনি স্ল্যাব ডিজাইনের সময় তো ডিটেলিংটা পড়ছেনই। আমি ওই ফ্ল্যাট প্লেটের যে কলামের সাথে স্ল্যাবের যেখানে কানেকশন ফ্ল্যাট প্লেট, সেখানে যদি আপনার এখন যদি স্ট্রেস কনসেন্ট্রেশন পাঞ্চিং শিয়ারের কথা বলেন, ঠিক আছে,
সেক্ষেত্রে পাঞ্চিং শিয়ারটা আপনাকে পরিপূর্ণভাবেই রড দিয়েই করতে হবে, কেননা স্ল্যাবের থিকনেসে পাঞ্চিং শিয়ারের জন্য যে থিকনেসটা ঠেকানোর জন্য যে থিকনেসটা দরকার, আমরা ফুটিং এবং রিটেনিং ওয়াল ডিজাইনের সময় দেখছি যে আমরা শুধু কংক্রিট দিয়েই কিন্তু ফুটিং ডিজাইনের সময় শুধু কংক্রিটের থিকনেস দিয়েই কিন্তু পাঞ্চিং শিয়ারটাকে ওকে করতেছি বা পাঞ্চিং শিয়ারটাকে আমরা কাভার দিতেছি, ঠিক আছে। কিন্তু ফ্ল্যাট প্লেটের সময় কিন্তু ওই পরিমাণ কংক্রিটের থিকনেস স্ল্যাবে নাই, ঠিক আছে। তাহলে পাঞ্চিং শিয়ার ফেলিওর ঠেকানোর জন্য আপনাকে অবশ্যই ওখানে রডের ডিটেইলিং করতে হবে, ঠিক আছে। কাইন্ড অফ টাইবারের মতো দিয়ে, হ্যাঁ, ডিটেলিং করে স্ল্যাব আর কলামের জয়েন্টের ওখানে সেই ডিটেলিংটা করতে হবে। সেটা আপনার ফ্ল্যাট স্ল্যাবে গিয়ে কিন্তু আবার ওই সেই কংক্রিটটা কিন্তু এক্সট্রা প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ কলাম ক্যাপিটাল করে তারপরে গিয়ে স্ল্যাবের কাছাকাছি গিয়ে আরও এরিয়া বাড়ায় নিয়ে কিন্তু আপনার লোড যাতে কলামের উপর আসার সময় যাতে অনেক বড় একটা এরিয়া দিয়ে আসতে পারে, সেই কারণে ওইটা করা হচ্ছে। সেখানেও রডের ডিটেলিং আছে, তবে সেখানে শিয়ারের জন্য কিন্তু অনেক বড় কংক্রিটের থিকনেস বা অনেক ডেপথের কংক্রিট আমরা পাচ্ছি, ঠিক আছে। এখন ডিটেলিংয়ের কথা যদি বলেন তাহলে সেটা তো আপনাকে ফ্ল্যাট প্লেট ডিজাইনের সময় আপনাকে দেখতে হবে যে কী টাইপের ডিটেলিং কোডে কী বলা আছে, অথবা শিয়ারের জন্য কী রিকোয়ারমেন্ট, সেটা রড দিয়ে দিলে কিভাবে দিতে পারি, ঠিক আছে। তো সেটা আপনাকে ওই ফ্ল্যাট প্লেট করার সময়ই আপনার সেই ডিটেলিংটা শিখতে হয়। আচ্ছা, মোমিন মিয়া রড ডিটেলিংয়ের কথা বলছেন, এখন আমি আপনাকে যেটা বলতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা নর্মাল স্ল্যাব 2 ওয়ে বিম কলাম স্ল্যাব ডিজাইনের সময় আমরা ডিটেলিংটা দেখছি, ঠিক আছে, দেখছি। এটা জাস্ট একটা প্রকার ছিল, এই রূপ সিস্টেমের একটা ধরন ছিল, ঠিক আছে। কিন্তু ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট স্ল্যাব, এগুলোর ডিজাইনের যদি আপনি বলেন যে এগুলোর ডিজাইন কোথায় শিখবো বা কীভাবে শিখবো, এটা যতদূর আমার বুয়েটের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের কিন্তু বুয়েটে আমরা 3rd ইয়ার থেকে যখন 4th ইয়ারে উঠছি তখন আমাদের মেজর আর মাইনর সাবজেক্ট চুজ করতে হতো, অর্থাৎ একটা মেজর সাবজেক্ট আর একটা মাইনর সাবজেক্ট চুজ করতে হতো। অর্থাৎ আমি যদি বলি যে আমি হচ্ছে স্ট্রাকচার আর এনভায়রনমেন্ট হচ্ছে যে আমার মেজর আর মাইনর ছিল, ঠিক আছে। এনভায়রনমেন্ট ছিল মেজর, স্ট্রাকচার ছিল মাইনর। তাহলে জিওটেকনিক্যাল, হ্যাঁ, ইত্যাদি সাবজেক্টগুলো তখন আমার 4th ইয়ারে আর সাবজেক্ট হিসেবে ছিল না, ঠিক আছে। তার মানে হচ্ছে যে যাদের স্ট্রাকচার মেজর থাকে তারা 4th ইয়ারে গিয়ে এক্সট্রা কিছু স্পেশাল কিছু সাবজেক্ট করে, যেখানে তারা ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট স্ল্যাব বা ওই স্পেশাল টাইপের ড্যাম কনস্ট্রাকশন এগুলোর ডিজাইনটা শিখে, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আপনাদের এই রডের ডিটেলিংটা এইটা আপনাদের এখনকার স্কোপের মধ্যে নাই, এটা সম্ভবত আপনাদের 4th ইয়ারে গিয়ে স্কোপের মধ্যে পড়বে, ঠিক আছে। এইটা আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে আপনার মাস্টার্সে যখন আমরা স্ট্রাকচার নিয়ে মাস্টার্স করি, ঠিক আছে, তখন আমরা গিয়ে এই ধরনের স্পেশাল টাইপের স্ট্রাকচারগুলো, হ্যাঁ, ডিজাইনটা ওখানে মাস্টার্সে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে থাকে, ঠিক আছে। কথা প্রসঙ্গে আমি একটা বলি, একজন আমাকে বেশ কিছুদিন আগে, সম্ভবত 1-1.5 মাস আগে, আমাকে মেসেঞ্জারে একটা কোশ্চেন করছেন যে ওই সম্ভবত নাদিম হাসানের একটা বইয়ের থেকে কোশ্চেন করছেন যে স্যার ওই যে শিয়ার রিইনফোর্সমেন্টের ডিটেলিং, অর্থাৎ বিমের শিয়ার রিইনফোর্সমেন্টের ডিটেলিংয়ের একটা ছবি দিয়ে বলছেন যে নাদিম হাসানের বইয়ে এভাবে ডিটেলিং করতে বলা হয়েছে, অথচ আমরা এসিআই কোড অনুযায়ী ডিটেলিং শিখছি হচ্ছে যে অন্যরকম। হ্যাঁ, তাহলে কি এতদিন যা শিখছি তা কি ভুল কি না, ঠিক আছে। তো ওই প্রশ্নটার উত্তর আমি আসলে ওই সময় দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, আমার একটা ভীষণ সমস্যার মধ্যে ছিলাম, ঠিক আছে। এই প্রশ্নটার একটা সংক্ষেপে একটা উত্তর দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। যে নাদিম হাসানের বইয়ে যে ডিটেলিংটা দেয়া আছে সেটা হয়তোবা আপনার কলামের এজ থেকে শুরু করে বিমের মিডলেরও একটু আগে শেষ হয়ে গেছে এবং বেশ ঘন ঘন স্পেসিং দিয়ে করা হয়েছে, হয়তোবা সেটা L/3 না L/2তেই শেষ হয়ে গেছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, ঠিক আছে। হ্যাঁ, বেশ ঘন ঘন স্পেসিং দিয়ে শিয়ার রিইনফোর্সমেন্টে। আর কোড আমাদেরকে বলতেছে অ্যাটলিস্ট L/3 পর্যন্ত বা L/4 পর্যন্ত টেনে নিয়ে গিয়ে, হ্যাঁ, বাকিটুকু যে দিতে নিষেধ করছে সেটা না কিন্তু,
হ্যাঁ, বাকিটুকুতেও থাকবে, তবে সেক্ষেত্রে স্পেসিংয়ের ওই রিকোয়ারমেন্টটা নাই। ঠিক আছে, এখন নাদিম হাসানের বইও ওটা হচ্ছে যে সম্ভবত যিনি দিয়েছেন ওটা হচ্ছে যে আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের বই, অর্থাৎ আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের কলামের পাশে ডিটেইলিংয়ের, কলামের কাছাকাছি বিমের যে শিয়ার ইনফোর্সমেন্টের ডিটেইলিং, সেইটা আপনার কী ধরনের হবে, এটা ওনার একটা রিকমেন্ডেশন বা সাজেশন। উনি কিন্তু আবার কোডের প্রণেতা না, উনি আবার কিন্তু সব ধরনের জেনারেল শিয়ার ইনফোর্সমেন্টের, জেনারেল টাইপ অফ স্ট্রাকচারের জন্য শিয়ার ইনফোর্সমেন্টের ডিটেইলিং কিন্তু উনি দেয় নাই। অথবা অন্যভাবে যদি বলি, ওনার দেওয়া ডিটেলিং কিন্তু আবার কোডে অ্যাকসেপ্টেড না, হয়তোবা আংশিক অ্যাকসেপ্টেড, আংশিক অ্যাকসেপ্টেড না। কোড হচ্ছে যে আপনার সব ধরনের টাইপ অফ স্ট্রাকচার ডিল করে, ঠিক আছে, একটা জেনারেলাইজ রিকোয়ারমেন্ট দেয়, সেফ সাইডে থেকে কনজারভেটিভ সাইডে একটা রিকোয়ারমেন্ট দেয়। ঠিক আছে, তাই কোডের রিকোয়ারমেন্টের সাথে যদি আপনি বলেন যে স্পেসিফিক কোনো একটা ডিজাইন বুকের, ফর এক্সাম্পল নাদিম হাসানের বইয়ের ডিজাইনটা মিলাবেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মিলবে না। এখন প্রশ্ন করতে পারেন তাহলে কি নাদিম হাসানের বই ফলো করবে না? অবশ্যই ফলো করবেন, কিন্তু আপনার যদি নাদিম হাসানের বইয়ের উপরে যেটা ডিজাইন করে দেওয়া আছে সেটা যদি কোডের রিকোয়ারমেন্টের সাথে ভ্যালিড না হয়, কোডের রিকোয়ারমেন্ট দ্বারা যদি জাস্টিফাইড না হয়, তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে সোজাসাপটা উত্তর। ঠিক আছে, তাহলে কোনটা ঠিক? আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি আপনি খেয়াল করে দেখেন যে আপনার কোডের যে রিকোয়ারমেন্ট সেটাই ঠিক, এবং যদি আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের স্পেসিফিক রিকোয়ারমেন্টটা আপনি খুঁজতে যান কোডের মধ্যে, তাহলে দেখবেন যে ওই যে নাদিম হাসানের বইয়ে যেটা বলা আছে সেটাই সম্ভবত কাছাকাছি বলা আছে। তাই যখন আমি কোনো ধরনের ডিটেইলিং করব, তখন আমাকে আসলে মূলত দেখতে হবে যে কোড আমাকে কি বলছে, কোডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, বিল্ডিং কোডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে ওই স্যার ক্লাসে কি বলছে অথবা নাদিম হাসানের বইয়ে কী বলা আছে এটা মুখ্য বিষয় না। যখন আপনি প্রফেশনাল ডিজাইনার হবেন বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হবেন, তখন আপনাকে সবসময় বাই ল আপনাকে কোডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। অর্থাৎ ভুল কোনো কিছুই না, বাট কোডের রিকোয়ারমেন্ট মাস্ট বি ফুলফিলড। নাদিম হাসানের বই অনুযায়ী ডিজাইন করলে যে আপনার ডিজাইনটা ফেল করবে সেটাও না, বাট স্টিল কোডের রিকোয়ারমেন্ট মাস্ট বি ফুলফিলড। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, আর যার কোশ্চেনের আনসার দিলাম আমি, ইনফ্যাক্ট আর্থকোয়েকের জন্য নাদিম হাসানের বুকটা ইউজ করতে পারি। হ্যাঁ পারেন তো বটেই, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম আপনার কোডের রিকোয়ারমেন্টটা সবসময় খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডিজাইন যখন করতে বসবেন তখন আপনার এক পাশে নাদিম হাসানের বই থাকবে, আরেক পাশে কোডের স্পেসিফিক রিকোয়ারমেন্ট হবে। এটা আপনাদের ক্লিয়ার হবে, আরও অনেক ক্লিয়ার হবে। এখন আসলে ইনফ্যাক্ট আমারও অনেক দিন ক্লিয়ার হয় না, এখনও পুরোপুরি ক্লিয়ার না। হ্যাঁ, আপনার কোডে কিন্তু বিশাল বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 3 খণ্ডে আছে। আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রিকোয়ারমেন্ট তার শুধুমাত্র একটা চ্যাপ্টারের সাব চ্যাপ্টার। ঠিক আছে, আপনি যখন আর্থকোয়েক রেজিস্ট্যান্ট কোনো ডিজাইন করতে যাবেন, তখন আপনাকে একপাশে ওই কোড খুলে বসে থাকতে হবে, কোডের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের রিলেভেন্ট চ্যাপ্টার, রিলেভেন্ট সেকশন খুলে বসে থাকতে হবে, আরেক পাশে নাদিম হাসানের বই দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো সেভাবে করেই আপনাদের করতে হবে। ডিজাইন হচ্ছে যে আনফ্যাক্ট হচ্ছে যে নিজেকে হাতে কলমে করতে হবে। আমি যেটা আবার বলতেছি যে এই পর্যন্ত যেতটুকু করছেন তাতে কিন্তু আসলে ডিজাইনের জাস্ট একটা শুরু মাত্রই আর কি। হ্যাঁ, বেসিক প্রিন্সিপালগুলো, কেন কোনটা কি, শিয়ারের জন্য চেক, মোমেন্টের জন্য চেক, রডের ডিজাইন মোমেন্টের জন্য করতেছি নাকি শিয়ারের জন্য করতেছি, এটা বুঝতে পারাও হচ্ছে যে অনেক সময়ের ব্যাপার, নিজে হাতে কলমে করতে হবে। ঠিক আছে, আপনারা অ্যাসাইনমেন্টটা খুব মনোযোগ দিয়ে করেন, 12 তারিখের মধ্যে এটা করেন, তাহলে দেখবেন যে অনেক কোশ্চেন অ্যারাইজ করবে এবং সেই অনুযায়ী আমাকে কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, মাস্ট বি এসিআই কোড ফলো বলা যাবে না। এসিআই কোডের থেকে যদি আমরা ইউরো কোড, এসিআই কোড আমরা শিখতেছি, হ্যাঁ, অর্থাৎ ডিজাইনের জন্য যে একটা কোনো না কোনো একটা কোড ফলো করতে হয়, এটা আমরা এখন নিলসনের বই অনুযায়ী ডিজাইন শিখতেছি বা অঙ্ক করতেছি, এক্সাম্পল করতেছি বলে আমরা এসিআই কোডের রিকোয়ারমেন্ট দেখতেছি। ঠিক আছে, এসিআই কোডের বেশিরভাগ রিকোয়ারমেন্ট আমাদের সরাসরি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে তুলে দেওয়া হয়েছে। কিছু কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইউরো কোড 2004 বা ইউরো কোড 2009 অনুযায়ী করা হয়েছে। কিছু কিছু আপনার অ্যাকসেপ্ট করা হয়েছে হচ্ছে যে আপনার, হ্যাঁ, জার্মান কোড থেকে, যেটাকে ডিআইএন ডিন বলে, হ্যাঁ, ডয়েচের নর্ম। ঠিক আছে, জার্মানি ইয়েতে থেকে ডিন আসছে, ডিন ক্লাসিফিকেশন। তো কোনটা কোনটা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ,
সে অনুযায়ী না, বরঞ্চ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কি বলা আছে, যদি বলা না থাকে তাহলে আপনি এসিআই কোড অনুযায়ী আপনি করতে পারেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে যদি বলা না থাকে। ঠিক আছে? তবে আমাদের বিল্ডিং কোডটা করার সময় যতদূর আমি জানি যে আমাদের বিল্ডিং কোড যারা করছেন তারা এসিআই কোডের অনুযায়ী করছেন। হ্যাঁ, এবং আপনারা দেখবেন যে বিল্ডিং কোড এই 5 বছর 10 বছর পর পর আপডেট হচ্ছে। তার মানে কোডের রিকোয়ারমেন্টটা কিন্তু, যেহেতু কোডের সম্পর্কে আমাদের একটা টপিক আছে, হালকা পাতলা কিছু বলতেই হবে। ঠিক আছে? যে কোডটা আপডেট করার দরকার পড়ে কেন? কোড হচ্ছে ডেভেলপই করা হচ্ছে যে যুগ যুগ ধরে বা শত শত বছর ধরে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ, যে ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো ধরা পড়ছে, অর্থাৎ ডিজাইনের যে আপডেটগুলো বা উন্নতিগুলো হচ্ছে সেগুলো ইনক্লুড করেই কিন্তু কোডের প্রভিশনগুলো, হ্যাঁ, হচ্ছে। ফর এক্সাম্পল ফায়ার সেফটি সম্পর্কে আমাদের কোডের প্রভিশন কিন্তু আগে তেমন একটা ছিল না। এখন ইদানিংকালে যে ফায়ার সেফটির অভাবে যখনই আপনার কমার্শিয়াল স্পেসের ইউজ বাড়তেছে, ঠিক আছে, উল্টাপাল্টা কনস্ট্রাকশনের, অর্থাৎ কোডের গাইডেন্সের অভাবে উল্টাপাল্টা কনস্ট্রাকশন হচ্ছে, তখন ফায়ার সেফটির জন্য আলাদাভাবে কোড প্রভিশন আপনার ওই বাংলাদেশ বিল্ডিং কোডে অ্যাড হয়েছে। ঠিক আছে? তাই কোডে আপনি যদি বলেন যে আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের 95 এডিশন থেকে ডিজাইন করতেছেন, চলবে না। আপনার যে রিসেন্ট যেটা পাবলিশ হয়েছে 2015 বা 2016, সেটাই হচ্ছে যে আপনার ডিজাইনের জন্য ভ্যালিড হবে। ডিজাইন শেখার জন্য আমরা এসিআই নিলসনের বই দেখতে পারি বা বই দেখতে পারি, তাতে নিলসনের বইও তো আপডেট হচ্ছে, তাই না? নিলসনের বই দেখতে পারি, বিভিন্ন বই দেখতে পারি, কিন্তু যখন আপনি প্রফেশনাল ডিজাইন করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কোডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এতে কোনো ভুল নাই। এবং যেই দেশে প্র্যাকটিস করতেছেন, ডিজাইন করতেছেন, সেই দেশের যে বিল্ডিং কোড সেই অনুযায়ী করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে শেষ করি। থ্যাংক ইউ।